প্রিয় প্রণয়নী। লেখনীতে জান্নাত নুসরাত। পর্ব নাম্বার 23। ভোর 5টা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। সারা রাত ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা হয়ে যায়, তাই সকালের দিকে কিছুটা ঠান্ডা অনুভব হয়। ওড়নাকে কাঁথার মতো পেঁচিয়ে বিছানায় শুয়েছেন নুসরাত। ঘুম চোখে খুলে একবার তাকিয়ে আবার চোখ বুজে ফেলল। আজ বাইরে যেতে ইচ্ছে করছে না, আগামীকাল বাইরে যাবে। এই আরামের ঘুম রেখে কে বা বাইরে যেতে চায়? শরীরে হালকা ধাক্কা অনুভূতি হতেই নড়ে উঠল নুসরাত। কানে এলো কর্কশ কণ্ঠে কেউ বলছে, এই উঠ, যাবি না? আজ পাশের বাসায় বাগান থেকে অ্যালোভেরা চুরি করার কথা ছিল না? মরার মতো পড়ে ঘুমাচ্ছিস কেন? পরে বলিস না আমি ডেকে তুলিনি তোকে। হঠাৎ নুসরাতের টনক নড়ল। ইস, একদম ভুলে গিয়েছিলাম, মন্টু আঙ্কেলের বাড়িতে আজ মিশন আছে। ঘুম ভুলে লাফ দিয়ে উঠে বসে গেল। কিছুক্ষণ বিছানায় বসে কিছু চিন্তা করে দৌড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে অজু করে একবারে বের হলো। নামাজ শেষে বড় সুতি ওড়না পেঁচিয়ে নিল শালের মতো করে। মূল দরজা দুজন খুব সাবধানে ও তার সহিত খুলিল। তারপর পা টিপিতে টিপিতে বাসা থেকে বের হলো। বাইরে ঝিরঝির বৃষ্টি প্রায় থেমে গেছে। আকাশ মেঘলা হয়ে আছে। মেঘের গর্জন এখনো থামেনি। মনে হচ্ছে আরেকবার বৃষ্টি হবে। প্রকৃতির যা অবস্থা, বোঝা যায় না কখন বৃষ্টি হবে আর কখন ঝড় হবে। মন্টু মিয়ার বাড়িতে আলাদা কোনো গেট নেই, তাই ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হলো না। অ্যালোভেরা গাছের দিকে ঝুঁকে আসে ইসরাত। হাত দিয়ে টান দিয়ে নিচের পাতা ছিঁড়ে ফেলল। সাবধানের সহিত ফিসফিস করে ইসরাত বলল, এই এখানে ছোট চারা বের হয়ে আছে, তুলে নেই। নেই, তাড়াতাড়ি কর যা করার, মন্টু মিয়া উঠে গেলে পুরো পাড়া এক করে ফেলবে। ইসরাত অ্যালোভেরার ছোট্ট চারাটা তুলে ওড়নার নিচে ঢুকিয়ে নিল। আরেকটা অ্যালোভেরার দিকে যখন ঝুঁকে তাকিয়েছিল, খট করে শব্দ হলো। মেইন দরজা খুলতে দেখে নুসরাত এক লাফে মন্টু মিয়ার বাড়ির ত্রিসীমানা থেকে ভাগল। দরজা খুলে ইসরাতকে দেখে মন্টু মিয়া ভ্রু কুঁচকে নিলেন। ইসরাত মেকি হাসি টেনে টুনে ঠোঁটে এনে হে হে করে হেসে সালাম দিয়ে মন্টু মিয়ার বাগান থেকে বের হয়ে এসে রুদ্ধ শ্বাস ছাড়ল। মন্টু মিয়া ইসরাতের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করেন, ছোট্টা আইলে মনে করতাম কিছু নিতে আইছে। এই মায়েরা ভালো আছে, কিভাবে মোরে সালাম দিয়া গেল। যাই বলি আর তাই বলি, নাসিরের ছোট মাইয়াটা একসের বিয়াদব, বড় মাইয়াটা ভালোই আছে। নুসরাতদের সোসাইটির মধ্যে সবচেয়ে বেশি কিপ্টে লোক হলো মন্টু মিয়া। ওনার বাসার বাগানে সব প্রকার ফুল ফলের গাছ রয়েছে, তাতে প্রচুর পরিমাণ ফুল ফল হয়। কিন্তু মন্টু মিয়া এত কিপ্টে যে তার গাছের নিচে ফল পড়ে রইবে, পোকামাকড় ফল খেয়ে নষ্ট করবে, তবুও মানুষকে এক টুকরো ফল দিতে তার জান কাঁপবে। টাকা খরচ হয়ে যাবে বলে বাসা বাউন্ডারি পর্যন্ত করেনি মন্টু মিয়া। মন্টু মিয়ার এই চরিত্রের জন্য নুসরাত লোকটার পিছনে পড়ে রয়। সুযোগ পেলেই মন্টু মিয়ার বাসায় বাগান ঢুকে পেয়ারা, জাম্বুরা, ডালিম, মালটা, কমলা, বড়ই ইত্যাদি চুরি করে নিয়ে আসে। 2-3 দিন চুরি করার সময় ধরা পড়ছে মন্টু মিয়ার কাছে। লোকটা হাতে নাতে ধরার আগেই আহানকে নিয়ে ভো দৌড় দেয়। তারপর আর কি, বিচার গিয়ে বাসায়, তাও আবার মেহেরুন্নেসার কাছে। মেহেরুন্নেসা এই এক বিষয়ে নুসরাত আর আহানকে কিছু বলে না। তিনি নুসরাত ও তার সহযোগীকে সমর্থন করে, ফলে চুরি করা জিনিসের কিছুটা ভাগ মেহেরুন্নেসাও পান। সৈয়দ বাড়িতে সদর দরজার সামনে 3টা সিঁড়ি। সিঁড়ি বেয়ে সদর দরজার কাছে যেতে হয়। নুসরাত মন্টু মিয়ার ওখান থেকে পালিয়ে আসার পর মেহেরুন্নেসাকে লাঠিতে ভর দিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতে দেখলো। পুরো নাচিয়ে জিজ্ঞেস করলো নুসরাত, কি গো বুড়ি, আজ এত সকাল সকাল তুমি কি কইরা জায়গা গেলা? তোমার আরামের ঘুম থইয়া এইখানে দাঁড়াই আসো কে? মেহেরুন্নেসা শব্দ করে হেসে উঠলেন। নুসরাত বাঁকা দৃষ্টিতে তাকালো মেহেরুন্নেসার দিকে। যতই চেষ্টা করবার কইরলাও মাগার এই মায়ের মতো কইরা কথা কইবার পারবা না। হেইডা সারা, তুই পেট মুইটার বাড়ি গেছিলি? জোরের নোটিশ। পেট মোটার? হ্যাঁ, আপনি কিভাবে বলতেন? ওইটা আমার ট্যালেন্ট, তুই বুঝবার পারবি না। আমার নাতিটা কই? ইসরাত পেছন থেকে বলল, আমি এখানে দাদি।
মেরিনেসা সামনের দিকে তাকালেন। ইসরান হাতে কিছু একটা নিয়ে আসলো। মেরিনেসা কৌতূহল নিয়ে চেয়ে রইলেন। এইটা কি? পেট মোড়াটার বাড়ি থাইকা খাইবার কিছু লইয়া আইসস? না দাদি, এইটা অ্যালোভেরা চারা, পাতা দেখিয়ে বলল। আর এগুলো পাতা। কি বললি আবার বল? নুসরাত বলল, অ্যালোভেরা দাদি, অ্যালোভেরা। মেহরনেসা উচ্চারণ করার চেষ্টা করলেন। থেমে থেমে উচ্চারণ করে, এলেভেরা? এইটা আবার কি? দাদি, এলেভেরা না অ্যালোভেরা, ওই একই হইল। খাইবার কিছু আনস নাই বেটা ছেলে? একদম বেটা ছেলে বলবে না, আমি মেয়ে। তুমি আমাকে ছেলে বলে অপমান করতে পারো না। আর 2-3 দিন পর টপকাই যাইবা, এত খাই না কইরা একটু নামাজ রোজা করো। তোরে দেখতে কোনো অ্যাঙ্গেলে মায়া লাগে, তুই তো পুরাটা ছেলে মনে হয় আমার কাছে। আর আমি টপকানোর হইলে এমনেই টপকামো, তোর চিন্তা কইরাতে হইব না। এই, তুমি আমার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলছো? চলো রুমে চলো, আজ তোমাকে আমি প্রমাণ করে দেব আমি মেয়ে। ইসরাত দুজনের ঝগড়া নীরব দর্শক হয়ে দেখছে। বিরক্ত হয়ে বলল, হইছে, দুজনে থামো, ঝগড়া বন্ধ করো। গোটা দুনিয়ার মানুষ তোমাদের ঝগড়ার শব্দে ঘুম থেকে উঠে যাবে। মেহরনেছা নিজের সাফাই দিয়ে বললেন, আমি ঝগড়া করছি না, ওইটা আমার লগে ঝগড়া করতেছে। হ্যাঁ, এখন সব দোষ নন্দ ঘোষ। শুধু ধনী হতে চাও, এই বাড়িতে লাত্তি মেরে ফেলে রেখে যাব, আর ফিরে আসবো না আজ গরিব বলে। এমনি চোখের পানি মোছার অভিনয় করে নুসরাত দৌড়ে নিজের রুমে চলে গেল। ভার্সিটিতে টিফিন টাইমে ক্যাম্পাসে নুসরাত, সৌরভী, ইরহাম আর সাদিয়া হাঁটছিল। হঠাৎ একটা ছেলে এসে তাদের পথ রোধ করে দাঁড়ালো। নুসরাত ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। রু চলো। ইরহাম নুসরাতকে সরিয়ে নিজের সামনে দাঁড়ালো। কি দরকার? এভাবে সামনে এসে দাঁড়াচ্ছেন কেন? মানুষের হাঁটার রাস্তায় বাধা দিচ্ছেন কেন? যার সাথে দরকার তার সামনেই দাঁড়িয়েছি। আর তোমাকে কৈফিয়ত দিব কেন? তুমি কে? অবশ্যই আমাকে কৈফিয়ত দেবেন। আর আমি কে তা না জানলেও চলবে। সিনিয়র সাথে কীভাবে কথা বলতে হয় জানো নাকি? বড় ধরনের মিস্টেক করছো মিস্টার ডট ডট। নুসরাত ইরহামকে টেনে পিছনে নিয়ে আসলো। চোখ রাঙিয়ে তাকিয়ে শাসালো। নুসরাত জোর করে মুখ দিয়ে হাসি বের করে বলল, জি ভাইয়া বলুন, কি সাহায্য করতে পারি? আসলে আমার ছোট ভাই তো, তাই একটু চেইতা গেছে আপনাকে আমাদের রাস্তায় ঠ্যাং ঢুকাতে দেখে। ইরহাম জ্বলে উঠল। নুসরাতের পিঠে কিল বসিয়ে বলল, আমি তোর ছোট? মিথ্যে কথা, আমি নুসরাতের বড় ভাই। সবসময় তুই নিজেকে আমার থেকে বড় জাহির করিস। ছেলেটা মুখে আঙুল চেপে দেখালো চুপ হওয়ার জন্য ইরহামকে। ইরহাম চুপ হলো না, আর একটা নুসরাতের কাঁধে থাপ্পড় বসালো। নুসরাতের রাগের পারদ হাই। এত জোরে ধমক দিলে ইরহামকে মনে হলো কানে তালা লেগে গিয়েছে। ইরহামের বাচ্চা, আমি যদি একবার হাত তুলি তুই বাসায় আস্ত ঠ্যাং নিয়ে যেতে পারবি না। এখানে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। একটা মানুষ তোরে বাসাইতে আসবে না। মুখ বন্ধ রাখ। দেখছিস কথা বলছি, এর মাঝে লাফালাফি ঝাপাঝাপি করবি কিনা? কর্কশ গলার স্বর নুসরাতের ছেলেটার দিকে তাকালো। কোনো প্রকার গলার টোন না বদলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি ধরনের সাহায্য করতে পারি এবং কিভাবে? ছেলেটা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। এই তো কি সুন্দর জিজ্ঞেস করলো, কি দরকার? এখন এবার চিৎকার করে কথা বলছে কেন? ঢোক গিলল ছেলেটা। হাত দিয়ে শহীদ মিনারের দিকে দেখালো। নুসরাত দেখলো গতকালের ছেলেটা দাঁড়িয়ে আছে। আর কিছু জিজ্ঞাসা না করে একা একা দাপুটে ভঙ্গিতে এগিয়ে গেল। ছেলেটা বিড়বিড় করলো, মেয়েদের গলায় এরকম কর্কশ আর ফাটা হয় না কি? মনে হচ্ছে তোমাদের ওপর প্রচুর অত্যাচার করে এরা। ইরহাম বলল, হ ভাই হ, আমাদের বাড়ির মেয়েদের গলা ফাটা বাস। মাইক ছাড়া পুরো দুনিয়ার মানুষ এদের গলা শুনতে পায়। আর চিৎকার শুনলে তো রুহু কেঁপে উঠবে। আমাদের ওপর প্রচুর অত্যাচার করে ভাই এরা। আমাদের বাড়িতে নারী নির্যাতন নয়, পুরুষ নির্যাতন হয়। গমগমে সুরে নুসরাত জিজ্ঞেস করলো, নাম কি তোমার? আর কেন পছন্দ করো হলো আমাকে? নুসরাত কাঠখোট্টা প্রশ্ন। ছেলেদের সাথে কথা বলতে গেলে নাকি মেয়েদের কাঁপে। এখানে দেখি তার উল্টো হচ্ছে, ছেলেটা কাঁপছে। ভয়ে মনে হচ্ছে কান্না করে দিবে। জি, আবির আমার নাম। আপনাকে পছন্দ করার বিশেষ কোনো কারণ নেই। আপনাকে দেখলে আমার মন ভরে যায়, তাই আপনাকে আমার পছন্দ। নুসরাত ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত হাসলো। কিন্তু তুমি জানো কি, আমি তোমাকে রিজেক্ট করব। আর কাঁপাকাঁপি বন্ধ করো। আমি বাঘ ভাল্লুক না, তোমাকে খেয়ে ফেলবো।
ছেলেটার চোখে পানি টলমল করে উঠল। নুসরাত ছেলেটার চোখের দিকে তাকালো। চোখাচোখি হতেই আবির নিজের ঠোঁট নিচে নামিয়ে নিল। সে তাকাতে পারে না মেয়েটার চোখের দিকে। কিছু একটা আছে এই চোখে, ভবিষ্যতে কিছু হতে পারে। না, কান্না বন্ধ করো। আমি তোমাকে রিজেক্ট করতাম না, তোমাকে একটা চান্স দিতাম। আমার তোমার কথা বলার স্টাইল পছন্দ হয়েছে, আর ভয়েসটা পুরো উফ। কিন্তু আমার একটা সমস্যা আছে, এই জন্য হবে না। আমি কি জিজ্ঞেস করতে পারি জিনিসটা কি? আচ্ছা বলি তোমাকে, আসলে আমি আমার কাজিনকে বিয়ে করতে চাই। কাজিন বলতে চাচাতো ভাইকে। কিন্তু এখানেই সমস্যা, শালা চাচাতো ভাই বড়টাকে আমার বিশেষ পছন্দ না, দ্বিতীয়টা এক্সট্রাভার্ট আমার মতে, তাই এটাও না। ছোটটা ইন্ট্রোভার্ট, এইটারও আমার বিশেষ পছন্দ না। আর হ্যাতিও আমাকে বিশেষ পছন্দ করে না। কিন্তু এইটারে আমি বিয়ে করুম। আর না করলে, করতে পারলে কি করবে? ছেলেটা তো তোমাকে পছন্দ করে না, আর তুমিও। তারপরও কেন বিয়ে করতে চাও? ভাই, বেনিফিট বুঝতে হবে। আর করতে না পারলে উঠিয়ে নিয়ে বিয়ে করব। ডাইরেক্টলি বললে কিডন্যাপ করে বিয়ে করে নিব। আবির ভ্রুকুসকে তাকিয়ে থাকে। কিসের বেনিফিট কাজিন বিয়েতে? সে বুঝতে পারছে না। একে তো আরশ আমাকে পছন্দ করে না, তার মধ্যে একে বিয়ে করে নিলে সারাদিন ওর সামনে ঘুরঘুর করতে পারবো। এর থেকে শান্তির আর কি হতে পারে? আমার নাম্বার ওয়ান শত্রুকে এভাবে শাস্তি দিব। অ্যান্ড বেনিফিট হলো অন্যের বাড়িতে যেতে হবে না, নিজের বাড়ি থাকবো। ইচ্ছে হলে জামাইয়ের ঘরে যাব, না হলে নিজের ঘরে পড়ে রইব। আবার কাজকামের কোনো প্যারা নাই, আগে যেমন ছিলাম সেরকম থেকে যাব। এক চোখ টিপ দিয়ে বলল, বুঝলে? আবির মাথা নাড়ল। নুসরাত ব্যাগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আবিরকে সান্ত্বনা দিল, আমার থেকে বেটার পাবা না আমি জানি, তারপরও বলবো ভালো একটা মেয়ে তোমার লাইফে আসুক, তোমার জীবন সাজিয়ে দিবে যে। আর কান্না করে তো আমাকে পাবে না, কাউকে পাওয়ার গেলে এভাবে সবাই কান্না করে তাকে হাসিল করে নিত। বি এ ম্যান, নট এ বয়, ওকে? ছেলেটা ম্লান হাসলো, যে হাসিতে প্রাণ নেই। নুসরাত পিঠে চাপড় মারার জন্য হাত তুলেও গুটিয়ে নিল। হালকা এসে ইরহামের দিকে চলে গেল। চল বাসায় চলে যাই, আজ আর ক্লাস করতে ইচ্ছে করছে না। রাতের খাবার খেতে বসেছেন সবাই। নুসরাত রাতে খায় না সচরাচর। আজ খেতে দেখে ইরহাম কিঞ্চিত পিঞ্চ মারল। মেহেরুন্নেসা গলা পরিষ্কার করে নিলেন, খাবার টেবিলে চোখ করালেন। আহান আর আরিশা ছাড়া সবাই আছে। ডাইনিং টেবিলে আসার জন্য মেহেরুন্নেসা ডাক দিলেন রুহিণী আর ঝর্ণাকে। সবাই বুঝলো বিশেষ কিছু বলবেন, তাই সবাইকে ডেকে জামাইত করেছেন মেহেরুন্নেসা। কয়দিন বাচ্চামার হাড়টা কইরা একদিন মইরা যায় মত, তার আগে আমি আমার নাতিটারে বিয়া দেখা মারবার চাই। সবাই খাবার রেখে নড়ে চড়ে বসলেন। খাবার খাওয়া থামিয়ে মেহেরুন্নেসা দিকে তাকালেন। জাইন একবার তাকে চোখ নামিয়ে নিল। জাইন, ইসরাত, আরশ আর নুসরাত পেট থেকে হাত তুলল না। আরশ আর নুসরাত খাওয়ার এমন ব্যস্ত যে তাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। খাবার খাওয়া ছাড়া এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। আমি তোমাকে ওই দিন কইছিলাম একটা মাইয়া আমি আমার জাইনের জন্য পছন্দ করে রাখছি, তো ওই মাইয়াটার লগে আমি জাইনের বিয়া দিবার চাইতেছি। জাইন খাবার খাওয়া থামিয়ে দাদির দিকে পূর্ণ দৃষ্টি দিল। কথা শেষ হওয়ার জন্য বসে রইল। আম্মা, আপনি বলছেন পাত্রী আপনার পছন্দের, তো বলুন পাত্রীকে। আমাদের তো জানতে হবে কোন মেয়ের সাথে আমাদের ছেলেকে আপনি পছন্দ করেছেন। ঝর্ণা আর রোহিণী দুজনের দিকে তাকালেন। রোহিণী মাথা নেড়ে না করতেই ঝর্ণাও মাথা নেড়ে কিছু না করলো। তারপর নাজমিন বেগমের দিকে তাকাতে দেখে তিনিও না করলেন। এই বিষয়ে তিনি কিছু জানে না। অসন্তুষ্ট মুখ বানিয়ে দাঁড়িয়ে রইলেন ঝর্ণা। আচ্ছা, পাত্রীরে দেখবার জন্য তোরা আগ্রহী তো রেডি হয়ে নে। নুসরাত ফোরন কেটে বলে, দাদি রেডি না, রেডি হবে। চপ বেটা ছেলে, খাইবার খা। চপ চাপ, আমার কথায় বাহার ঢুকাইবি না। তো মায়া হইল গিয়া আমাগো, মানে আমার প্রিয় নাতনিরা ইসরাত। জাইনের ঠোঁট বাঁকা হয়ে গেল। আরশ আর নুসরাত পিছনের বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। আরশ আগে থেকে জানতো, তাই প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু নুসরাত এত নির্লিপ্ত,
ইসরাতের খাবার মুখের সামনে নেয়ার হাত ওইভাবে ওখানে স্টপ হয়ে গেল। নাসির সাহেব কেসে উঠলেন। হেলাল সাহেব হা হা করে স্ত্রীর দিকে তাকিয়ে আছেন। ওনার স্ত্রীও সেম প্রতিক্রিয়ায়। একমাত্র ইরহাম চিৎকার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করল। দাদি, ও দাদি, এইটা তুমি কি বললা? আমি ভুল শুনতাছি? ইসরাতের হাত থেকে ভাত পড়ে গেল প্লেটের উপর টপাটপ। দাদি এরকম বোম মেরে এত হাসি খুশি কিভাবে আছেন? আম্মা, এইটা তুমি কি বললে? জাইনের সাথে ইসরাতের আমরা ভাবতেই শিরশির করছে। হেলাল, তুমি আমার আব্বা হইতে চাইও না। তুমি আমার পোলা আর আমি তোমার আম্মা, তো আমি তোমার থেকে ভালো বুঝি। হেলাল সাহেব চুপ হয়ে গেল। ইসরাত আশা করেছিল কেউ তো কিছু বলবে, কেউ কিছু না বললে নুসরাত বলবে। এ তো খাবার খাওয়ার ব্যস্ত। লিপি বেগম প্রতিবাদ করলেন, মা, আপনি কি বলছেন? আমার জাইনের জন্য আপনি ইসরাতকে ঠিক করেছেন? এটা কোনো কথা হলো? ওরা তো ভাই বোন, একসাথে বড় হয়েছে। এসব কিভাবে সম্ভব? যেইভাবে সম্ভব ওইভাবেই। আর কিসের ভাই বোন ওরা? ওরা কোনোদিন কইছে ওরা ভাই বোন? জাইন মেহেরুন্নেসাকে থামিয়ে দিয়ে বলল, দাদি, আপনি এটা কোনো কথা বললেন? আর আপনি আমার পারমিশন ছাড়া আমার বিয়ে ঠিক করে নিলেন, আর আমাকে জানার প্রয়োজন বোধ করলেন না? জানতে চাইলেন না আমি রাজি কি না? এত সুন্দর একটা মায়ের রাজি না হইবার কি আছে? ভেঙচি কেটে বললেন মেহেরুন্নেসা, আমি তো একবারও বলিনি আপনাকে দাদি আমি বিয়ে করতে চাই। বলতে হবে কে? তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ, তোমার বিয়ে দেওয়া আমার দায়িত্ব। দুদিন পর আমি মইরা গেলে কে বিয়ে দিব তোমারে? কিন্তু আমি বিয়ে করব না দাদি। এ জীবনে যতদিন আছে আমি নিঃসঙ্গ কাটিয়ে দিতে পারবো। আমার কোনো বিয়ের প্রয়োজন নেই। জাইন আরেকটা বোম মেরে চলে গেল। মেহেরুন্নেসা রাগে হিসিস করলেন। নুসরাত বিড়বিড় করলো, হোয়াট দ্য ফাক, এইটা কি হইল? বোন, গালাগাল বন্ধ কর আর চুপ মাইরা বইসারো। এই বাড়িতে আমার কোনো মূল্য নেই। আমি এই বাড়ি থেকে চইলা যাইমু। এই বাড়িতে থাকুম না। বুড়া হয়ে গেছি বইলা কেউ আমার কথা কানা পাত্তাই দিচ্ছে না। বাইসা থাইকা কি লাভ? আরস কানে কানে বলল, তুমি ভালো নাটক জানো দাদি, পারফরমেন্স ভালো হচ্ছে, চালিয়ে যাও। আর চোখ টিপ দিল। সেই হচ্ছে, 2 আঙুল দিয়ে বোঝালো। মেহেরুন্নেসা বুড়ো আঙুল দেখিয়ে ধামাচাপা দেখালেন। খাবার টেবিলের শেষের দিকে বসা নুসরাত তাদের অঙ্গভঙ্গি থেকে মুচকি মুচকি হাসছে। তা কেউ খেয়ালই করলেন না, দুজনের একজনও।